নমস্কার বন্ধুরা, শিশির বিন্দু ট্রাভেলসের সান্দাকফু সফর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথম দিন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মানেভঞ্জন হয়ে পৌঁছেছিলাম টুমলিংয়ে। এই টুমলিংয়ে এক রাত্রি থেকে দ্বিতীয় দিন সকালবেলা বেরিয়েছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফুর উদ্দেশ্যে। এই পর্বে আপনাদের জানাবো সান্দাকফু নিয়ে সকল বিষয়, যেমন কোথায় থাকবেন, কোন হোমস্টেতে থাকবেন, এখান থেকে কি কি সাইট সিন করা যায়, কি কি দেখার আছে, এছাড়াও অন্যান্য সকল বিষয়ে যেগুলি জানা আপনার একান্তই প্রয়োজন। আপনি যদি আমাদের শিশির বিন্দু ট্রাভেলস চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই জানিয়ে রাখি, এই সান্দাকফু হলো ইন্টারন্যাশনাল বর্ডার বরাবর। সর্বত্রই সশস্ত্র সীমাবল সারাক্ষণ পাহারায় মোতায়েন করা রয়েছে, তাই এখানে ড্রোন একেবারেই নিষিদ্ধ। এছাড়া মানেভঞ্জন থেকে বাইক, খোলা জায়গায় মদ্যপান, বন্য জন্তুদের বিরক্ত একেবারেই বৈধ নয়। এটি একটি প্লাস্টিক বর্জিত এলাকা। ভারত ও নেপালের সময়ের পার্থক্য থাকে 15 মিনিট। মোবাইলে অটোমেটিক টাইম জোন সিলেক্ট থাকলে সমগ্র সান্দাকফু ট্যুরে আপনাকে নেপালের টাইম ধরেই চলতে হবে। টুমলিং থেকে বেরিয়ে আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারে এসে থামলাম। এখানে ডকুমেন্ট এবং গেট পাস ভেরিফিকেশন হবে। এখানকার গেট পাস মানেভঞ্জনেই কাটা হয়েছিল। যে কোনো একজনের আইডেন্টি কার্ডের জেরক্স সবসময় সাথে রাখবেন এবং জেরক্সের উপর কতজন মেল, ফিমেল ও চাইল্ড ট্যুরিস্ট আছে এবং কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখবেন, কারণ এই একই জিনিস প্রায় 4-5 জায়গায় চেকপয়েন্টে এন্ট্রি হবে। কিছু সময় পর প্রবেশ করলাম ন্যাশনাল ফরেস্টে। সবুজে ঘেরা ঘন গাছগাছালির জঙ্গল, আলো আধারের খেলা, সরু খাড়াই রাস্তা এবং পাশে সাদা বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার সাথে পথ চলা, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। বেশ কিছু সময় পর এসে পৌঁছালাম গৈরিবাস। এখানে চেক পয়েন্টে এন্ট্রি করে এগোতে হবে আমাদের। এই গৈরিবাসের উচ্চতা প্রায় 8600 ফিট। এখান থেকে সান্দাকফুর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ভারত নেপাল সীমান্তের এই গৈরিবাস গ্রাম নেপালের ইলাম জেলা এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে সংযুক্ত করেছে। টামলিং থেকে যাত্রা শুরু করে আমরা এই গৈরিবাসে এসে পৌঁছেছি। এই গৈরিবাস থেকে আমরা আবার যাব সান্দাকফু। কালেপোখরি বলে একটা জায়গা আছে, তারপর থেকে অফরোডিং করতে হবে বেশ কিছুটা। তো চলুন, এখানে আমরা একটু স্টে করলাম, কারণ এখানে পারমিশন যে কাগজপত্রগুলো রয়েছে এখানে এন্ট্রি করতে হয়, একটা চেক পয়েন্ট রয়েছে। তারপর থেকে আবার যাত্রা শুরু করব। চলুন। গৈরিবাস থেকে রাস্তা অনেকটাই খাড়াই হয়ে যায়, তবুও নতুন জায়গা দেখা ও জানার উদ্দেশ্যে এগোতে থাকলাম আমরা এক ভয় মিশ্রিত আনন্দ নিয়ে। কখনো কখনো বোল্ডার ফেলা রাস্তা, আবার কখনো রাস্তার কাজ, এসবের মধ্য দিয়ে এসে পৌঁছালাম প্রায় 9000 ফিট উচ্চতার কাইয়াকাটা গ্রামে। এখানকার হোমস্টেতে থেকে নেপালের 3 চুলে ফরেস্ট এক্সপ্লোর করতে পারেন। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে এগোতে থাকলাম আমরা। সত্যি বলতে পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে এক এক রকম সৌন্দর্য, অবাক হয়ে শুধু দেখতে হয়। হঠাৎ রাস্তার মাঝে এসে ভিড় জমাতে শুরু করলো একগুচ্ছ মেঘ। মেঘেদের ভিড় ঠেলে ইন্দো নেপাল সীমান্তের বাতাসে গ্রামের চেক পয়েন্টে এন্ট্রি করে এগিয়ে চললাম আমরা। এরপর আমরা এসে পৌঁছালাম কালিপোখরি। এই কালিপোখরির উচ্চতা প্রায় 10,400 ফুট। এই কালিপোখরি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং মহকুমার সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত একটি ছোট্ট হিমালয়ান গ্রাম। আমরা এখন কালাপোখরি এসে পৌঁছেছি। এখান থেকে সান্দাকফু যাওয়ার পথে আমাদের এখানে পড়ে, যেহেতু আমরা নেপালের মধ্যে দিয়ে যাব, এখানে পাহাড়ের 50 টাকা করে এন্ট্রি করতে হবে আমাদের। আর
ওই হলো সেই পিলার। আমার পিছনে যেই পিলারটা দেখতে পাচ্ছেন, এই পিলারটা হলো ইন্টারন্যাশনাল বর্ডার। এই যে আমি এদিকে এলাম, এইটা হলো নেপাল, আর এর ঠিক ওই সাইডটা, ওইটা হলো ভারতবর্ষ। পোখরি শব্দের অর্থ হলো হ্রদ, এবং নেপালি ভাষায় কালা বা কালির অর্থ হলো অন্ধকার। অর্থাৎ গ্রামটির নামকরণ হয়েছে গাঢ় কালো বর্ণের জলের একটি হ্রদের উপস্থিতিতে। স্থানীয়দের কাছে এই হ্রদটি ধর্মীয় দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই পবিত্র কালীপোখরি স্থানীয়দের দ্বারা পূজিত হয়। আমরা এখন একটু যাই কালাপোখরি লেকের কাছাকাছি, একটু নামার চেষ্টা করি। যদিও খুব খাড়াই রাস্তা, বুঝে উঠতে পারছি না কোন দিক থেকে নামবো। সান্দাকফু ট্যুর অবশ্যই করবেন। মাঝে যে সমস্ত জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতেই যেটা খেয়াল করলাম, হোমস্টে তো অবশ্যই আছে, কিন্তু এই সমস্ত জায়গায় প্রিকশন দুটো, একটা হলো ঠান্ডা, আরেকটা হলো অক্সিজেনের ডেফিসিয়েন্সি প্রচণ্ড হারে হয়। খেয়াল রাখবেন। কথা বলছি ঠিকই, কিন্তু সবার তো ধারণ ক্ষমতা বা সহন ক্ষমতা সমান হয় না। সেই অনুযায়ী কার কখন কথা বললে বা কায়িক পরিশ্রম করলে কতটুকু কি হবে কেউ জানে না। সুতরাং সেইভাবে কথা বলা, হাঁটা চলাফেরা করা, লাফালাফি করা, আর ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। মনের ইচ্ছা পূরণের আশায় অনেকেই মানত করেন এই পবিত্র কালীপোখরিতে। এই কালাপোখরি লেককে মানে পবিত্র লেক হিসাবে ধরা হয়। তো এখানে যারা আসেন তারা মোটামুটি মানত করে যায়। তো মানত করার জন্য এখানে দেখতে পাচ্ছি অনেকে পয়সাও দিয়েছেন মানত করে, আর কিছু পাথরও সাজিয়ে রেখেছে। এই কালীপোখরির থেকে আপনি নেপাল এবং ভারত উভয় পাশেরই গভীর উপত্যকা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। ভীষণ রোদ ঝলমলে ওয়েদার বটে, কিন্তু নাক দিয়ে একদম পুরো নলেন গুড়ের রস বেরিয়ে আসছে। মানে এখানে রোদ দেখে আপনি যেন ভাববেন না যে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আছে। রোদের তাপ নেই, প্রচণ্ড হাওয়া, আর সেই সাথে ঠান্ডা। আমরা এখন যেখানে রয়েছি হাওয়ার সঙ্গে টেম্পারেচার কিন্তু মাইনাসেই রয়েছে। সুতরাং পোশাক পরিচ্ছদ সব ঠিকঠাক করে নিয়েই কিন্তু এই সমস্ত জায়গায় আসবেন, বিশেষ করে সান্দাকফু। আমরা এখন ফেব্রুয়ারি মাসে এসেছি। হঠাৎ করে কোথা থেকে ধেয়ে এলো একগুচ্ছ মেঘের দল, আর তাদের আনাগোনায় ঢাকা পড়ল সূর্যদেব, সাথে কালীপোখরিও। এই কালীপোখরি থেকে শুরু হয় নেপালের মধ্য দিয়ে বোল্ডার ফেলা রাস্তায় পথ চলা, মূলত অফ রোডিং। এই রাস্তাটি নেপালের ইলাম জেলার সান্দাকফু রুরাল মিউনিসিপ্যালিটির অধীনে, এবং মেনটেন্যান্সের জন্য 80 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। ড্রাইভারের সাথে সুসম্পর্কের ওপর নির্ভর করে এটি 50 টাকাতেও হয়ে যায়। পুরোটা বোল্ডার ফেলা রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি, একদম নেপালের মধ্যে ওপর দিয়েই যাচ্ছি সান্দাকফু। রাস্তায় এত উঁচু নিচু, এবড়ো খেবড়ো, গাড়ির এদিক ওদিক খুবই হচ্ছে। পাহাড়ের কোলে ছোট সরু খাড়াই বোল্ডার ফেলা রাস্তা, কোনো কিছুই আপনার কিছু মনে হবে না, কারণ প্রকৃতির অপরূপ শোভা আপনাকে মনে করতে দেবে না। 9400 ফুট উচ্চতার চামড়িচক গ্রাম পেরিয়ে আমরা এগোনোর সময় পাহাড়ের কোলে এই সফরের প্রথম চামড়ি গাইয়ের দেখা পেলাম। এই রোমাঞ্চকর জার্নির রোমাঞ্চ আরও বেড়ে গেল যখন রাস্তার আশেপাশে জমাট বরফ দেখতে পেলাম। পৌঁছালাম বিকে ভঞ্জন। এখানেই নেপালের রাস্তা ছেড়ে উঠলাম আমাদের ভারতের রাস্তায়, অর্থাৎ পিডব্লিউডি দার্জিলিং ডিভিশনের রাস্তায়। সাংঘাতিক খারাপ রাস্তায় এতটাই খাড়া টার্নিং যে একবার টার্নিংয়ে অনেকটাই ওপরে উঠে যাবেন। এরপর এক কল্পনার জগতে পথ চলা। বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। শুধু এটুকু বুঝলাম সান্দাকফুর খুব কাছে চলে এসেছি আমরা। তাই হয়তো দণ্ডায়মান পাইন বন আর মেঘরাশি আমাদের স্বাগত জানাচ্ছে সান্দাকফুর দ্বারে। কারণ কিছু সময় পরেই পৌঁছে গেলাম
আমাদের বহু প্রতীক্ষিত 11,929 ফুট উচ্চতার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে। সান্দাকফুতে নামার সাথে সাথেই নতুন করে আবার আলাপ হলো কাঞ্চনজঙ্ঘার সাথে। সান্দাকফুতে এসেছি, বরফ মিলেছে, আমাদের দেখা মিলেছে, কিন্তু কোথায় একবার একটু দেখুন। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা এই দিনের বেলাতেও মাইনাসে। সত্যি বলতে ঠান্ডা তো আছেই, তার থেকেও বেশি অসুবিধা হবে আপনাদের ঝোড়ো হাওয়ায়। আর এই হাওয়ায় নীল আকাশের গায়ে সাদা মেঘেরা খুব ব্যস্ততায় এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে নিজের খেয়ালে। সান্দাকফুতে আমরা উঠেছিলাম শেরপা চ্যালেট লজে। এই লজের ডিটেলস সহ সান্দাকফুর অন্যান্য হোমস্টে বা লজের সম্পূর্ণ বিবরণ তথা বুকিংয়ের নিয়মাবলী, ফোন নম্বর সহ সবই আপনাদের জানাবো। দয়া করে ভিডিওটি দেখতে থাকুন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। চলুন এই সান্দাকফুর আশপাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। সান্দাকফুতে এসছেন আর চামড়ি গাই দেখতে পাবেন না, এটা তো হতেই পারে না। মানে এখানে প্রচুর চামড়ি গাই রয়েছে এই মুহূর্তে, বলছে এখনও সব এদিক ওদিক হয়ে গেছে, তো এখানে কয়েক বিকালের দিকে আবার প্রচুর চলে আসবে। তো এই দেখুন আমার একদম পাশে একটা চামড়ি গাই রয়েছে, ওকে দেখেই আমি নেমে এলাম। সান্দাকফু পৌঁছে আপনাদের যদি চা খেতে ইচ্ছা করে, আপনি যে লজে উঠেছেন সেখানে ব্যবস্থা তো আছেই, তাছাড়াও বাইরের একটি দোকানও আছে, নাম সান্দাকফু টি হাউস। আমরা এখানে এখন চা খাবো। আমরা যে সাইডটা নেমে এলাম এটা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল পার্টে, অর্থাৎ ইন্ডিয়া পার্টে। আর ওই দিক থেকে একটা রাস্তা আর এদিক থেকে একটা রাস্তা চলে গেছে, আমি আপনাদের পরে দেখাবো। সেইটা কিন্তু দুটো ডিভাইড হয়ে গেছে রাস্তা, একটা নেপালে চলে গেছে, একটা চলে গেছে আমাদের ইন্ডিয়া বর্ডার ধরে। অনেকে তো হোমস্টেতে উঠছেন, সেখানে তো লাঞ্চ তো দেবেই, সাথে আপনারা যদি আলাদাভাবে লাঞ্চ করতে চান, মানে মনে হলো যে আপনাদের প্যাকেজে নেই, যে আপনারা যে ফুডিং লজিং নিয়েছেন সেখানে শুধুমাত্র ব্রেকফাস্ট এবং ডিনার, তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে এখানেও লাঞ্চের ব্যবস্থা রয়েছে, থালি সিস্টেম আছে। তো সুতরাং এই সান্দাকফু টি হাউসে এসে আপনি কিন্তু অর্ডার করতে পারেন যে আপনি রাইস খাবেন, রুটি খাবেন, সবজি, ডিম ভাজা, ডাল, আলু ভাজা, সমস্ত ব্যবস্থাই কিন্তু ওনারা করে দেন। যদিও আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, যেটি মোটামুটি অফ সিজনও বলতে পারেন, এই সময় ঠান্ডা এবং ঝোড়ো হাওয়ার প্রকোপ দুটোই বেশি থাকে, যার জন্য অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। খুব ঠান্ডা, মানে উপভোগ তো করুন ঠিক আছে, কিন্তু এখানকার ঠান্ডা মানে অসহনীয় ঠান্ডা, মানে সহ্য ক্ষমতার বাইরে চলে যেতেও পারে। মানে এখানে মানে ঠান্ডার ঠিক আছে, শুধু ঠান্ডা হোক, কিন্তু তার সঙ্গে এত জোরে হাওয়া, মানে হাওয়াটা আপনি নিতে পারবেন না, জাস্ট নিতে পারবেন না, এত হাওয়া। মানে ঠান্ডাটা উপভোগ করুন, তার সঙ্গে হাওয়াটাকেও যদি উপভোগ করার মেন্টালিটি থাকে তবেই সান্দাকফু আসুন। প্রচণ্ড ঠান্ডা, বাপরে বাপ। টুমলিম থেকে সান্দাকফু পৌঁছতে আমাদের প্রায় 12:30 বেজে গিয়েছিল, তাই আবার ফিরে এলাম লজের রুমে। রুম থেকে মেঘেদের আনাগোনা দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে এলো। শেরপা চ্যালেট লজে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি পেয়ে যাবেন। ভেজ থালিতে থাকে ভাত, ডাল, আলু ভাজা, 2টি সবজির তরকারি, চাটনি ও পাঁপড়। এগ থালি ও চিকেন থালিতে যথাক্রমে 1টি সবজির বদলে ডিমের কারি ও চিকেন কারি থাকে। রুটি চাইলেও পেয়ে যাবেন। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন পোহানোর ব্যবস্থাও আছে। এছাড়া সাদা রডোডেনড্রন ও লাল রডোডেনড্রনের নির্যাস থেকে তৈরি স্থানীয় পানীয় যথাক্রমে খোকিম ও গুরাস আপনাকে গরম রাখতে সাহায্য করতে পারে। সান্দাকফুতে রুমে এখন আমরা বসে আছি, মানে এখানে টেম্পারেচার দুপুরবেলাতে ছিল -6, এখন যত রাত বাড়ছে নামছে, তো প্রবলেম হয়ে গেছে, সব পাইপলাইনের জল তো বরফ হয়ে গেছে, ফলে কোনো ট্যাপ খুললে জল পড়ছে না, তো পায়খানায় জল নেই।
তো সেই অবস্থায় আমরা বললাম জল দিয়ে যেতে, ওনারা জল দিয়েই গেছেন, অবশ্যই জল, কারণ বরফ তো জল থেকেই হয়। তো 1 বালতি করে 3 বালতি বরফ দিয়ে গেছে। সান্দাকফুর প্রথম সন্ধ্যায় আমাদের উপরি পাওনা হলো রেড মুন দর্শন। পাহাড়ের পিছন থেকে চন্দ্রোদয় দেখা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। ডিনার করে আমরা চলে গেলাম রুমে। আগামীকাল সকালে সূর্যোদয় দেখে আমি আপনাদের নিয়ে যাব চান্দু এবং আলে। কপাল ভালো থাকলে এই আলেই মেঘের সমুদ্রে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন। এই ফাঁকে আপনাদের এই শেরপা চ্যালেট এবং সান্দাকফুর অন্যান্য হোমস্টের বিস্তারিত জানিয়ে দিই। এই শেরপা চ্যালেটে আপনারা পাবেন ডাবল বেড স্লিপিং বুদ্ধা ভিউ রুম 4,500 টাকায়, ডাবল বেড সাউথ ফেসিং নন ভিউ রুম 3,500 টাকায়, ট্রিপল বেড ফুল ভিউ রুম 6,000 টাকায়, ট্রিপল বেড সানরাইজ ভিউ রুম 5,000 টাকায়, 4 বেড এভারেস্ট এবং স্লিপিং বুদ্ধা ভিউ রুম 7,000 টাকায়, 5 বেড সাউথ ফেসিং নন ভিউ রুম 8,000 টাকায়। এছাড়াও আছে ডরমিটারি। 8 বেডের রুম আছে বেসমেন্টে এবং সেগুলি নন ভিউ রুম 8,500 টাকা। 10 বেড রুমও আছে বেসমেন্টে এবং নন ভিউ রুম 10,500 টাকায়। মনে রাখবেন, সময়ের পরিবর্তনের সাথে দামও পরিবর্তনশীল। উক্ত রুম ভাড়ার সাথে ডিনার ও ব্রেকফাস্ট ইনক্লুডেড। চেক ইন টাইম দুপুর 1টা এবং চেক আউট টাইম সকাল 10টা। যেহেতু ট্যুরিস্টরা দেরিতে চেক ইন করে এবং তাড়াতাড়ি চেক আউট করে, তাই ট্যুরিস্টদের কথা ভেবে লাঞ্চ কমপ্লিমেন্টারি করা হয়নি। ফ্রি ওয়াইফাই পরিষেবা উপলব্ধ রয়েছে। শেরপা চ্যালেটের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ব্রেড জ্যাম, অমলেট, ডিম সেদ্ধ, ম্যাগি, রুটি সবজি এবং কমপ্লিমেন্টারি ডিনারে ভাত, রুটি, চিকেন কারি, সবজির অপশন পাবেন। শেরপা চ্যালেটে রুম বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ এবং কথা বলার জন্য মোবাইলের নম্বর আপনাদের সুবিধার্থে স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও আরও বিস্তারিত জানতে আপনারা লগ অন করতে পারেন www.sandakfusherpachalet.com এ। শেরপা চ্যালেট ছাড়াও সান্দাকফুতে সানরাইজ হোটেল, হোটেল নমো বুদ্ধা, জিটিএ ট্রেকার্স হাট অ্যাট সিঙ্গালীলা বেশ ভালো মানের হোমস্টেগুলি আছে। ফোন নাম্বার দেওয়া থাকলো, অগ্রিম বুকিং করে আসতে পারেন। সান্দাকফু নিয়ে বরাবরই উৎসাহ উদ্দীপনার অন্ত ছিল না। তাই সান্দাকফুর প্রথম সকালে নিজেদের রাঙিয়ে নিলাম সূর্যদেবের অপার্থিব মোহময়ী উজ্জ্বল সোনালি আলোর ছটায়। এই আলোর ছটায় আপনিও এক লোহময় হারিয়ে যেতে চাইবেন। তার সাথে আপনি বারবার অনুভব করবেন হিমালয়ের হাতছানি। আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল শেরপা চ্যালেটের ব্যালকনিতে। এখান থেকে দাঁড়িয়ে পিছনে কাঞ্চনজঙ্ঘা পিক, মাউন্ট পান্ডিম, মাউন্ট কুম্ভকর্ণ, লোৎসে, মাকালু এবং যেটা দেখার জন্য জীবন সার্থক মাউন্ট এভারেস্ট এখান থেকে দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা আর ঝোড়ো হাওয়ার মধ্যে বেরিয়ে পড়লাম সান্দাকফুর দুটি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। উদ্দেশ্য একটাই, হিমালয়ের শৃঙ্গগুলিকে আরও ভালোভাবে উপভোগ করা। আমি এই জাস্ট হোটেল থেকে বেরোলাম, হোটেলের ব্যালকনি থেকে ভিউটা নেওয়ার পর বেরোনোর পর সান্দাকফুরি একটা পিকে যাচ্ছি। সান্দাকফুর পিক বলতে সান্দাকফুরে একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। সেখান থেকে ওই রেঞ্জটাকে আরও ভালোভাবে যাতে দেখা যায় এবং মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে এই পিকগুলোকে যাতে ভালোভাবে দেখতে পারি এবং আপনাদের দেখাতে পারি। মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা আমরা খুব কাছে চলে এসেছি মনে হচ্ছে। মানে এখান থেকে ক্যামেরায় হয়তো আপনাদের বোঝাতে পারবো না, জাস্ট সামনে যেটা আমি দেখছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট দুটো পাহাড় ডিঙলেই যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিকটা। আর একদম ওই কোনাটায় ওখান থেকে ওই যে আমার হাত যেখানে, সেখানে দেখা যাচ্ছে এভারেস্টের পিকটা। পাইনের এক বিশেষ প্রজাতির নাম সিলভার পাইন।
ঘুরে দেখে নিতে পারেন সান্দাকফুর এই সিলভার পাইনের জঙ্গল। সান্দাকফুর এখানে যে একটা পাইন ফরেস্ট রয়েছে, মানে সিলভার পাইন, পাইনেরও তো বিভিন্ন প্রজাতি রয়েছে, এই সিলভার পাইনের একটা জঙ্গলে মানে অসাধারণ লাগবে। এই রাস্তাটা আপনি যখন গাড়িতে করে আসবেন তখনও দেখতে পাবেন এই পাইন ফরেস্ট, কিন্তু এইখানে পাতার আওয়াজটা আপনারা একটু মন দিয়ে শুনুন। আপনাদের নিয়ে যাই সান্দাকফুর আরেকটা পিকে, যেটা আরও খুব ভালো ভিউ সেখান থেকে আপনারা দেখতে পারবেন, মানে আমিও দেখতে পারবো, অবশ্যই আপনাদের দেখাবো সেখান থেকে দেখা যায় কতটুকু। এই ভিউ পয়েন্টে একটা কাঁচের ওয়াচ টাওয়ার করা আছে, যাতে ঠান্ডা এবং হাওয়া দুটোই কম লাগে। এখান থেকে চারিদিকের দৃশ্য সত্যিই অসাধারণ। আমি এখন রয়েছি সান্দাকফুর সবথেকে টপ ভিউ পয়েন্টে। দেখুন আমার চারিদিকের ভিউটা দেখলে বুঝতে পারবেন সব কিছু আমার নিচে, আর আমি যেদিকে ফিরে রয়েছি সেই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা আর ওই দিকটাতে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে। আর এই ভিউ পয়েন্টটাতে আপনারা আসলে অবশ্যই আসবেন, মানে এখান থেকে যে ভিউ আপনারা পাবেন সেটা কোনোদিন ভুলতে পারবেন না সহজে। চন্দু এবং আল সাইট সিন করার জন্য আপনাদের সাথে থাকা ড্রাইভারকে অতিরিক্ত ১৫০০ টাকা থেকে ২৫০০ টাকা দিতে হবে। আপনাদের সুবিধার্থে দুটি গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার দিলাম। এই সান্দাকফু ট্যুরের জন্য ব্যক্তিগতভাবে কথা বলে নিতে পারেন। সান্দাকফু থেকে ফালুটের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফু থেকে ২.৫ কিলোমিটার দূরে ফালুটের রাস্তায় চন্দু নামের একটি জায়গায়। এবড়ো খেবড়ো রাস্তায় মাঝে মাঝে জমে থাকা বরফ আর কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম ১১,৭০০ ফিট উচ্চতার চন্দুর দিকে। জীবনানন্দ দাশ বাংলার মুখ কবিতায় বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আমার আপনার এই বাংলায় এত বৈচিত্র্য, যা বাংলাকে সমগ্র বিশ্বের কাছে এক অনন্য অবস্থান প্রদান করে। চন্দুর প্রাকৃতিক পরিবেশে আমি খুঁজে পেয়েছি বাংলার মুখ কবিতার সার্থকতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চন্দু ভিউ পয়েন্টে, আর আমার পিছন থেকে পুরো রেঞ্জটা আপনারা একটু দেখুন, অসাধারণ, অপূর্ব। উপরি পাওনা হলো এখানে এসে বরফ পাওয়া। চারিদিকে বিচ্ছিন্নভাবে অনেক বরফ আমরা পেয়েছি। পাহাড়ের ঢালে সূর্যের আলো পড়ে বরফের টুকরোগুলো যেন মুক্তোর মতো চকচক করছে। আমরা এখন এসছি প্রায় ১১,৫৭০ ফুট হাইটে আল বলে একটি জায়গায়। এই আল এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, এখান থেকে আপনি ভালো সানসেট দেখতে পারবেন। এবং অনেক ছবি দেখেছেন যে মেঘের সমুদ্র, কোথায় সেই মেঘের সমুদ্র? এই সেই জায়গা যেখান থেকে মেঘের সমুদ্র দেখতে পাবেন। মানে এটা মনে হবে আল ভিউ পয়েন্টটা, আপনি এটা তীরে দাঁড়িয়ে আছেন আর একটু নিচে পুরো মেঘের সমুদ্র। সেটা কপাল ভালো থাকলে হয়তো আমি দেখতে পেতাম বা আপনাদেরও দেখাতে পারতাম। আজকের এই মুহূর্তে হয় না, অ্যাকচুয়ালি মেঘগুলো জমা হয় বিকেলের দিকে যখন সানসেট হয়। এই হলো আল ভিউ পয়েন্ট। ঠান্ডা লাগে। তবে আপনাদের আমি নিরাশ করব না। আসলে আমি নিজেই তো নিরাশ হইনি, কারণ শুধু এই আল থেকেই না, সান্দাকফু থেকেও আপনি দেখতে পাবেন মেঘের সমুদ্র, এবং অবশ্যই দেখাবো আপনাদের। কিন্তু তার আগে চলুন এই আল গ্রামটিকে একটু ঘুরে দেখি। এই যে মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছি,
এটার কারণ হলো আমরা তো প্রায় 11,570 ফিট হাইটে রয়েছি, অক্সিজেন লেভেল যথেষ্ট কম এখানে। তারপর ছবি তোলার জন্য এখানে উঠছি ওখানে উঠছি, এই সমস্ত কারণে হাঁপিয়ে যাচ্ছি, আর কোনো কারণ কিছু নেই। আর এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, এটাই হলো আল ভিউ পয়েন্টের মধ্যে কাঁচ দিয়ে ঘেরা একটা জায়গা। এখানে এত ঝোড়ো হাওয়া হয়, সাথে মানে অনেক সময় বরফও পড়ে, তো সেখানে তো বাইরে দাঁড়িয়ে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন না, তো সেই জন্য এই ভিউ পয়েন্টটা নেপাল সরকার থেকে করে দিয়েছে। কালীপোখরি সান্দাকফুর মতো এই আলেও আপনি দেখতে পাবেন ভারত নেপাল সীমানা বিভাজনকারী পিলারের, যার একদিকে ভারত এবং অন্যদিকে নেপাল। এই আলে আরেকটি সেকেন্ড ভিউ পয়েন্টও আছে, যেখান থেকে সমগ্র হিমালয় পর্বতমালার প্রত্যেকটি শৃঙ্গগুলিকে খুব ভালোভাবে দেখা যায়। আজ আমাদের সান্দাকফুর দ্বিতীয় সকাল। এই দিন কাঞ্চনজঙ্ঘা যেন আরও নিজেকে মেলে ধরেছে আমাদের সামনে, আরও স্বচ্ছভাবে, আরও আবেগী হয়ে। আজ আমাদের সান্দাকফুর শেষ দিন, মানে আমরা আর একটু পরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে। আজকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে, মানে একদম ক্লিয়ার, শুধু মাথায় একটু যে মেঘের ঘোমটা সেটুকুই রয়েছে। কিন্তু কালকের যে কারণে আমরা আলে গিয়ে মেঘের সমুদ্র দেখতে পাইনি, সেই মেঘের সমুদ্র আজকে সান্দাকফু থেকেই, ইভেন আমাদের হোটেল রুম থেকেই আমরা দেখতে পেয়েছি। চলুন আপনাদেরকে সেই মেঘের সমুদ্র দেখাই। এক অপূর্ব সৃষ্টি প্রকৃতির, মানে একে ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না। বিস্তৃত মেঘরাশি, তার উপরে আমি দাঁড়িয়ে আছি। মেঘ সমুদ্রে কিছুক্ষণ হারিয়ে গিয়েছিলাম। তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের এই যাত্রার সর্বক্ষণের সফরসঙ্গী কাঞ্চনজঙ্ঘার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে এই কদিনেই। আপনারাও যখন ফিরবেন অনুভব করবেন একটা কারণহীন ভালো না লাগা। আপনার প্রাণ, মন এবং চোখে তখন চিরতুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার স্মৃতি। আমি তো দেখছিলাম দু চোখ জুড়ানো তোমার প্রাকৃতিক রূপ, নিষ্পাপ শিশুর মতো দাঁড়িয়ে আছো শৈল সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। কথা দিয়ে নয়, না জানিয়ে এখানে আসব মন চাইলেই, যখন তখন, যখন তখন, যখন তখন।